নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। মার্কেট 22,126 দেখেছেন যে হাইটা আগের দিন করেছিল। হাইটা কিন্তু টাচ অ্যান্ড গো, মানে হাইতে থাকেনি মার্কেট, মানে ওখানে হাইটা করেই সেখান থেকে প্রায় 200-250 পয়েন্ট পড়েছে। আজকেও দেখুন একবার 50-60 পয়েন্ট পড়ার পরে 80-90 পয়েন্ট নিচে পড়লো। তবে আজকে একটা লক্ষণীয় ব্যাপার, আজকে নিফটিকে বেশি উইক দেখিয়েছে ব্যাঙ্ক নিফটির তুলনায়। ব্যাঙ্ক নিফটি হয়তো একবারও পজিটিভ, একবার মাত্র কিছুক্ষণ সময়ের জন্য এসেছিলো, তারপরে পুরো টাইমটাই নেগেটিভ ছিল। কিন্তু একটা জায়গায় এসে যেন মনে হচ্ছিল যে আর নিচে পড়তে চাইছে না, মনে হচ্ছিল। এখন এটা ঠিক হবে না পরকালকে আবার নতুন করে পড়া শুরু হবে সেটা আমার জানা নেই। তবে কেমন যেন একটা ব্যাপার এলো, দেখে আমার মনে হলো যে ব্যাঙ্কগুলো যেন আর নিচে যেতে চাইছে না বলে শেষ হাপে আমার মনে হলো। যাই হোক, ভিডিওটা করার আগে বলে নিই, যারা আজকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে ভিডিও এলে প্রথমেই আপনারা নোটিফিকেশন পান। আর আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো মার্কেটের এই অবস্থায় যেটা দেখলেন, যেটা বারবার বলেছিলাম আপনাদের, রেলওয়ে স্টকগুলো একটু কারেক্টিভ হচ্ছে। এটা স্বাভাবিক যে সবসময় জানবেন রেল বাজেট হয়ে যাওয়ার পর দিন 15 বা 1 মাস একটু সফট থাকে রেলওয়ে স্টকগুলো, অনেক সময় থাকে। তবে এখন তো ভালো মার্কেট এবং আপনাদের বলেছি হিউজ পয়সা ক্যাপেক্সে যাবে, সেই কারণে অতদিন থাকবে না, তার আগে থেকেই ঘুরে দাঁড়াবে। খুব একটা ভয় পাবার কিছু নেই। নিচে পড়লে ভালো, একটু নিচে পড়তে দিন, কারণ বাড়াটা খুব ওয়ান সাইডেড হয়েছে। এবং একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে কি কিনবো খুব সাবধানে কিনতে হবে। সাবধান মানে কি, মানে যে সেক্টর চলেছে, যে স্টকগুলো চলেছে, সাধারণত আমি একটা দেখতে পাচ্ছি সেক্টর চার্নিং একটা হচ্ছে। যেরকম দেখুন আজ মেটাল ভালো হয়েছে, আইটি তো ভালোই আছে। আইটি আমার আশায় 2024 টানাই ভালো থাকবে। আইটি একটু নিচে পড়লে আইটি নেওয়া যাবে। যেরকম উইপ্রো 482-83 টাকা দাম আছে, কোনো কারণে কোনো দিন যদি দেখেন যে মার্কেট পড়ছে কারণে 450 টাকা 460 টাকায় এসছে, নিতে পারেন বা এখান থেকে নেওয়া শুরু করতে পারেন। যত নিচে যাবে আর একটু নেবো, ওরম মেন্টালিটি রেখে যে 3-4 ভাগে আমি নেবো, তাহলে এখান থেকে শুরু করা যাবে। আর হট করে যদি ওরম জায়গায় এসে যায়, খুব একটা ভালো, খুব একটা খারাপ বাই হবে বলে আমার মনে হয় না। 440-450 যদি কোনো কারণে, চান্সেস ইজ ভেরি লো, কিন্তু মার্কেটের কথা তো কিছু বলা যায় না। হ্যাঁ, যদি মেজর কোনো ঘটনা হয় তখন এসবে করবেন না, তখন আবার দেখতে হবে সেই মেজর ঘটনার ইম্প্যাক্ট প্রতিটা সেক্টরে কী হবে। এমনি কারণে ধরুন মার্কেট একটা কারেকশান নিচ্ছে, যা 5-6% একটা কারেকশান, সেখানে দেখলেন উইপ্রো 440-50 টাকা আসছে, ইটস এ ভেরি গুড বাই। আইটি মোটার ওপর ভালো থাকবে, আইটি মেটাল বেশ ভালো হবে। আপনাদের অনেক আগে টাটা স্টিল বলেছিলাম, আজকে 143 টাকা দেখেছেন। যারা 128-26 টাকায় জিজ্ঞেস করছিলেন, নিলেও প্রায় 10% রিটার্ন উইদিন 1 মান্থ আর কিছুদিনের মধ্যে। আরেকটা শেয়ার আপনাদের বারবার বলছিলাম, এর আগেও বলেছি, জিও ফিনান্স, আজকে দেখুন 15% বেড়েছে, 295 টাকা হাই। 250 টাকা থেকে বলে আসছি যে এটা ভালো হতে পারে, যদি ভ্যালুয়েশন একটু ওপরের দিকে আছে, সেটা কিছু করার নেই। জিও নামটা এমনই, মুকেশ আম্বানি বড় ব্যান্ড, তো এর ভ্যালুয়েশন তো আপনি সস্তায় পাবেন না। এই শেয়ারটাকে আপনাকে দামিতেই কিনতে হবে। মার্কেট ক্যাপ একটু বেশি, অস্বীকার করার কোনো জায়গা নেই, হিউজ মার্কেট ক্যাপ। সব কিছু নিয়েও তাও তো আজকে দেখুন 30-40 টাকা বেড়ে গেল। একটা খবর এসছে মার্কেটে যে আরবিআই নাকি মানে ছোট পেমেন্ট ব্যাংকের যে ছোট ব্যাংকগুলোর দেওয়ার জন্য কিছু নীতিফিতি কিছু চেঞ্জ করছে বা কিছু সরলীকরণ করছে টু সুবিধা করার জন্য এমএসএমই সেক্টরকে। তো সেরকম কিছুর জন্য জিওর একটা বিশাল চান্স আছে যে ব্যাংকিং লাইসেন্স পাওয়ার, সেক্ষেত্রে সেই জন্যই মনে হয় সম্ভবত বাড়লো, আমার যা মনে হলো। কী কারণে বেড়েছে, তো কারণ আমিও সকালবেলা 256-57 টাকা দেখলাম, তারপর হঠাৎ একজন ফোন করলো, দাদা আপনার জিও ফিনান্স বেড়ে গেছে। তো আমার নয়, মুকেশ আম্বানির। যাই হোক, তো দেখলাম যে জিও বাড়ছে। আরেকটা খুব অনেক দিন ধরে একটা শেয়ারের কথা বলছিলাম, আমি পজিটিভ ছিলাম, যদি যে দামের জন্য, যে ভ্যালুয়েশন খুব ভালো, সেটা হচ্ছে ইউপিএল।
কিন্তু ইউপিএলের রেজাল্টটা প্যাথেটিক রেজাল্ট। আমি এতটা খারাপ রেজাল্ট আশা করিনি। এরা সব কিছু আমরা তো আর কোম্পানিতে গিয়ে জানতে পারি না। সমস্ত দেখবেন বিভিন্ন ব্রোকারেজ ফার্মগুলো আগে থেকে একটা রেজাল্ট রিভিউ দেয়, সে রিভিউ আমিও দেখেছি, সে রিভিউ হিসাবে খুব একটা খারাপ ছিল না। কিন্তু যখন একটা 1200 কোটি টাকা লাভের থেকে কোনো কোম্পানি 1200 কোটি টাকা বা 1100 কোটি টাকা লসেই যায়, তখন তো একটা ব্যাপার পুরোপুরি মার্জিন নেমে এসছে 4%, কী বলবো। তো দেখলাম কোম্পানি কলটা দেখছিলাম, তাতে ওরা বলেছে যে 2025-এর সেকেন্ড কোয়ার্টার থেকে ওরা মনে করছে মার্কেট ঠিক, মানে ওরা ঠিক জায়গায় আস্তে আস্তে পারফর্ম করতে শুরু করবে। কিন্তু 2025-এর সেকেন্ড কোয়ার্টার মানে তো অনেক দূর। তাহলে আপনি আজকে কেন কিনবেন সেই প্রশ্নটা একটা থাকে, যে হোয়াই ইউ আর বাইং টুডে, এটা একটা প্রশ্ন আছে। তো তবে সেটা দাম হিসাবে সস্তা, যদি আরও নিচে পান অল্প অল্প করে দেখা যেতে পারে। আর যারা নিয়ে রেখেছেন, যদি না বেঁচে থাকেন থাক। আমরা অনেক শেয়ারই তো কত কিছু দেখেছি, 1100 টাকার ডিএলএফ ধরে তো 100 টাকা দেখেছে লোকে, আবার সেই ডিএলএফ 800 টাকা উঠছে। টাটা স্টিল লোকে 1100 টাকায় ধরেছিল যখন 10 টাকার ছিল, সেই শেয়ার 100 টাকা হয়েছে। আজকে 1 টাকার শেয়ারটার দাম 140, মানে 1400 টাকা, সেটাও প্রায় 10 বছর পরে দাম ফিরল। তো মার্কেট আপনার এইটা ভালো শেয়ার হিসেবে খারাপ নয়। রেজাল্ট কোনো কারণে খুব খারাপ হচ্ছে, তো রাখতে হবে। যদি হোল্ড করার ক্ষমতা থাকে 2-3 বছরের, বেচার দরকার নেই। সেকেন্ডে হচ্ছে এসবিআই রেজাল্ট কিন্তু খারাপ হয়নি, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, ও প্রভিশন করেছে ওয়েজেস এবং পেনশন দেওয়ার জন্য 13,000 কোটি টাকা ওয়ান টাইম প্রভিশনটার জন্য যত প্রবলেম করেছে। সেই জন্য দেখবেন রেজাল্ট ওপরে দেখতে গিয়ে অত খারাপ লাগলেও শেয়ার কিন্তু পড়েনি, কারণ জানে এটা ওয়ান টাইমই, একটা প্রভিশন করেছে। কিন্তু ভয়টা অন্য জায়গায়, যে সবাইকে যদি এরকম প্রভিশন করতে হয়, বড় ব্যাংক নাই এত টাকা প্রভিশন করলো, এখন ওয়েজেস অ্যান্ড পেনশন এটা একটা কিন্তু বড়, সমস্ত ব্যাংকে যারা সরকারি ব্যাংকগুলোর কাছে এটা একটা বড় কোশ্চেন। কারণ আপনারা দেখে থাকবেন যে পুরনো পেনশন স্কিম এসব নিয়ে লোকে বলছে চালু করতে হবে। নিউ পেনশন স্কিমটা কি, মার্কেট ওরিয়েন্টেড, মানে মার্কেট ওপরে থাকলে ভালো পয়সা পাবে, মার্কেট খারাপ থাকলে খারাপ হবে, এরম। সেটা ওনারা চাইছেন না। সবাই চাইছে যে একটা ফিক্সড, এত বছর চাকরি করার পর একটা ফিক্সড টাকা পেনশন হিসেবে আসুক। তো এটা ওনাদের চাওয়ার ক্ষেত্রে ভুল নয়, কিন্তু রাষ্ট্রের ওপর বিশাল বড় চাপ। কারণ যে পরিমাণ টাকা যদি দিতে হয়, তাহলে সেটা দেবে কোথা থেকে? আপনাকে তো আপনার জায়গা থেকেই দিতে হবে। তাহলে সেই টাকাটা যদি, এটা অনুৎপাদক ক্ষেত্র, মানে এখানে দিয়ে তো আপনার কোনো জিডিপি বাড়বে না। যদি আপনি এই টাকাটা যদি ধরুন একটা পেনশন ফান্ড হয়ে গেল 50,000 কোটি টাকার প্রতি, তো 50,000 কোটি টাকা যদি আপনি এখানে দেন, সেই টাকাটা যদি আপনি মার্কেটে খাটান, সেটা অনেক বেশি পয়সা আসবে। তো এইটা অতটা সেই জায়গাটা ঘুরবে না, টাকাটা রোলিং নেই টাকাটার। সেই সব নিয়ে মার্কেট একটু হয়তো পরবর্তীকালে সরকারি কোম্পানিগুলো, যে ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে যাদের এই ধরনের প্রবলেম আসবে, ব্যাঙ্কগুলো যদি অতটা বড় না হয়, এটাকে ম্যানেজ করার মতো পরিস্থিতি না থাকে, হয়তো একটা প্রবলেম ক্রিয়েট হলেও হতে পারে। কিন্তু আপাতত ভয়ের কিছু নেই। ঠিক আছে, সরকারি ব্যাঙ্কগুলো দেখছেন তো কীভাবে বাড়ছে। মহারাষ্ট্র ব্যাঙ্ক 51 টাকায় দেখলাম 63 টাকা। সব ব্যাঙ্ক, সমস্ত ছোট ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা কোথায় গেছে, আপনাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব করে বলেছিলাম, কী দাম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কী রিটার্ন পেয়েছেন। যাদের কাছে আছে এই ব্যাঙ্কগুলো থাকবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ধরুন আমার মাথায় একটা জিনিস কাজ করছিল, যে আমি সরকারি ব্যাঙ্কগুলোকে অনেক ওপরে দেখেছি। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে আমি 400-500 টাকায় দেখেছি, কানাড়া ব্যাঙ্ককে 800 টাকায় দেখেছি, আবার এই কানাড়া ব্যাঙ্কে 100 টাকায় দেখেছি, আজকে আবার 500 টাকায় দেখছি। তো একসময় এই ব্যাঙ্কগুলোকে আমরা প্রায় রিটেন অফ হয়ে গেছিলো, 13%, 14%, 15% সব এনপিএ ছিল। সেইখান থেকে আজকে 10 বছরে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তো দে আর পারফর্মিং প্রেটি ওয়েল। এবং একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওপরটা থেকে যদি গভর্নমেন্ট প্রেশার না থাকে, দেন এগুলো একটা জেম। আপনি দেখছেন তো আমাদের পিএসইউ সেক্টর কী রিটার্ন দিয়েছে, 50 লক্ষ কোটি টাকার নাকি, মানে টোটাল পিএসইউ সেক্টর মিলে যেটার ভ্যালুয়েশন কত 13 লাখ কোটি না কত ছিল, সেটাই দামে পৌঁছেছে। তো তবুও আজকে যদি আপনি দেখেন প্রাইভেট ব্যাংকের ভ্যালুয়েশনের সঙ্গে এই ব্যাঙ্কগুলোর ভ্যালুয়েশন এখনও ডিফারেন্স আছে। কিন্তু ডিফারেন্স কীরকম জায়গায়, ধরুন আগের প্রাইভেট ব্যাঙ্কগুলো বুক ভ্যালুর 3-4 টাইমসই চলতো,
আর সেখানে এই ব্যাঙ্কগুলো 0.5 টাইমসে চলতো, 0.5 বা তারও নিচে। আমি একবার আপনাদের বলেছিলাম কিনা, মানে আমার ক্লায়েন্টদের তো বলেছিলাম, আপনাদের এখানেও বলেছিলাম কিনা মনে পড়ছে না, যে একা এইচডিএফসি ব্যাঙ্কের যে ভ্যালুয়েশান, সমস্ত পিএসইউ ব্যাঙ্ক মিলে তার ভ্যালুয়েশান ছিল না, এরকম অবস্থা হয়েছিল। সেই জায়গা থেকে আজকে পিএসইউ ব্যাঙ্কগুলোর ভ্যালুয়েশান মোটামুটি 1 থেকে 1.2 টাইমস, 1.3 টাইমসের জায়গায় গেছে বুক ভ্যালু অনুসারে। সেখানে প্রাইভেট ব্যাঙ্কগুলো এখনও ওপরে আছে, কিন্তু যে খারাপ অবস্থা ছিল 0.5 বুক ভ্যালুর ভ্যালুয়েশানে, সেখান থেকে প্রাইভেট ব্যাঙ্কগুলো অনেক উন্নতি করেছে। এখন মুশকিল হচ্ছে এই ব্যাঙ্কগুলোর একটা প্রবলেম, এই ব্যাঙ্কগুলো সরকার যেহেতু এই ব্যাঙ্কগুলোকে অনেকটাই নিয়ন্ত্রণ করে, তাহলে সরকারের একটা বড় নিয়ন্ত্রণ থাকে এই ব্যাঙ্কগুলোর ওপর। তাই জন্যে তাদের সদিচ্ছা কতটা হবে সেটাই পিএসইউ ব্যাঙ্কগুলো কতটা ভালো করবে তার একটা নির্ভর করে। তো দেখা যাক, সোফার অল গুড। আর যদি একটু কারেকশান হয় ভয় পাবেন না, এই কারেকশান হেলদি কারেকশান যতক্ষণ না আমার মতে 21,000 লোটা, 21,150, 21,250 লো করেছিল, ওই লো তো আপাতত ঠিকই আছে, ওই লো অবধি আসবে বলে মনে হয় না। ব্যাঙ্ক নিফটিটা 45,500টা খুব ভালো সাপোর্ট। 45,500 যদি না ভাঙে, তাহলে এখান থেকে দেখবেন আবার ওই একবার 46,500, 46,800 যাওয়ার বা 47,000 যাওয়ার চেষ্টা করবে। আজকে দেখে আমার তাই মনে হলো। তো 45,000 কেউ যদি চান যে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করবেন, খুব সহজ ট্রেড একটা হতে পারে। কালকে যদি নিচে খোলে, ওখান থেকে একটা ব্যাঙ্ক নিফটি 100-150 পয়েন্টের স্টপ লস দিয়ে নিয়ে ওপরের দিকে 500 পয়েন্ট, 1000 পয়েন্ট পান কিনা সেটা দেখা যেতে পারে। 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও। আমি তো অন্য কিছু বুঝি না, যে কোনো জিনিসের রিস্ক রিওয়ার্ড যদি বেশি থাকে আমি সেটাই কাজ করি, তাতে আমার স্টপ লস খেতে পারে, ডাজন্ট ম্যাটার। রিস্ক রিওয়ার্ডটা আমি দেখি। যেরকম এই মুহূর্তে ধরুন যেসব জায়গায় আছে, তাতে তো এইটা খুব ভালো ট্রেড হলেও হতে পারে যদি বাইরের মার্কেট ভালো থাকে। তবে একটা ব্যাপার হচ্ছে, বাইরের মার্কেটের ক্ষেত্রে একটু একটা প্রবলেম আছে, সেটা আগের দিন দেখবেন। আগের দিন ডাউ ফাও বাড়লেও আপনি যদি দেখেন বন্ড ইল্ড বেড়েছে, বন্ড ইল্ড প্রায় 4-এর ওপরে। আচ্ছা, ডলার ইন্ডেক্স 104-এর ওপরে। দিজ আর নট গুড সাইন। 38,500 ডাউ এভার হাই। ডাউ তো ভালো করেছেই, ডাউ ভালো আছে, পজিটিভ আছে, অল গুড। হয়তো আরও ওপরে যাবে, হয়তো 40,000, 42,000 সব কিছুই যাবে। কিন্তু ফর দ্য টাইম বিং, শর্ট টার্মে, খুব শর্ট টার্মে একটু এই বন্ড ডিল্ড এগুলো একটু খুব ভালো জায়গা নেই, এগুলো একটু দেখবেন। এখন একটু রয়ে শোয়ে কাজ করতে হবে। ইন্টারডে বা যারা অপশান করেন তাদের ঠিক আছে, কিন্তু অপশানে দেখেছেন তো কীরমভাবে মানে হিউজ প্রিমিয়াম ফল করছে। তাই জন্য অপশান নিয়ে খুব সাবধানে, মানে ইটস আ অপশান সেলার মার্কেট, কিন্তু অপশান সেলার হওয়াটাও একটু কঠিন, তো টাকাও বেশি লাগে, আর খুব লক্ষ্য রাখতে হয়। অপশান সেলার হওয়া তো আনলিমিটেড লস হতে পারে, সেই জায়গাটা থাকে তো। কিন্তু এটা অপশান সেলারদের জন্য খুব ভালো, হিউজ প্রিমিয়াম ছিল এবং প্রিমিয়ামটা খুব তাড়াতাড়ি ড্রপ হচ্ছে। তো অপশান কেনাটা একটু মানে টাফ হয়ে যাচ্ছে, কারণ আপনি একই দামে আজকে কিনলে কালকে দেখা যাচ্ছে আপনার 20 থেকে 30% নিচে আছে অপশানের দাম। ইটস হ্যাপেনিং, এটা একটা টাইমে হয়। কোনো সময় অপশানের দাম বাড়ে, ভোলাটিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে অপশানের দাম বাড়ে, আবার ভোলাটিলিটি কমে গেলে বা কোনো ইভেন্ট পাস হয়ে গেলে তার জন্য একটা হিউজ এক্সট্রা প্রিমিয়াম থাকে, সেইটা ড্রপ করার সময় অনেক সময় হিসাবটা করা যায় না। এখন সেই ব্যাপারটা হচ্ছে, একটা দুটো বড় ধরুন, দুটো কি 3খানা বড় অকেশান চলে গেল একসঙ্গে। একটা হচ্ছে বাজেট, একটা হচ্ছে ফেড মিটিং, সব নিয়ে, প্লাস হচ্ছে এক্সপায়ারি ছিল, মানে 3টাই অকেশান নিয়ে একটা হিউজ ভলিউম, মানে হিউজ প্রিমিয়াম একটা তৈরি হয়েছিল, প্রিমিয়াম ইনফিউজড হয়েছিল। সেইটা আস্তে আস্তে কমছে বলে ওই হিসাবটা করা একটু মুশকিল হচ্ছে, একটু সাবধানে কাজ করবেন। যাই হোক, ভালো থাকবেন। মার্কেট এমনি ঠিক আছে, ভয় পাবার কিচ্ছু নেই। নমস্কার।